নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা মানে সময় সেরা 11। আর সেরা 11 শুরুতেই আজ নজর রাখবো নরেন্দ্র মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোদীর মন্তব্যের কড়া নিন্দায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই মুক্ত মনাদের। যাদবপুরের পড়ুয়ারা নানা সময়ে নানা ইস্যুতে সরব হয়েছেন, সেটা কখনো জাতীয় ইস্যু, কখনো রাজ্যের কোনো ঘটনা। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার মোদীর নিশানায়। দ্বিতীয় দফার ভোটের প্রচারে শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই নিশানা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है, और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहाँ अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहाँ धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? নরেন্দ্র মোদীর এই মন্তব্যের নিন্দায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা চিঠিতে কড়া সমালোচনা করেন। লেখেন, অত্যন্ত ব্যথিত মন নিয়ে একটি প্রশ্ন রাখছি। স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের আপনি কি এভাবেই বর্ণনা করেন? শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না? দয়া করে বাংলাকে অপমান করবেন না। এরপরে হাওড়ার জনসভা থেকেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথা বলছেন, উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটাই ভালো করে উচ্চারণ করতে পারেন। ওনার তরফ থেকে যেটা করার সেটা তো উনি করছেন না। সেন্ট্রাল ফান্ড আসছেন এবং ল্যাব ঠিক করে করা যাচ্ছে না, ল্যাব ইকুইপমেন্টসের অবনতি ঘটেছে। উনি যদি এই কথাগুলো না বলে স্কলারশিপটার বিষয়ে একটু দেখেন, যাদবপুর ইউনিভার্সিটির মান উন্নয়ন করতে যে সেটা ভোটের আগে এসে কদিন আগে বলার কি প্রয়োজন? তিনি হয়তো জানেন না যে পড়াশোনার দিক থেকে, একাডেমিক দিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের ইউনিভার্সিটি হিসেবে এখনও টপে আছে। এবং যেই কেন্দ্রে সরকারের আমলে শিক্ষাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয়, নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন লিক হয়ে যায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংশয়ে চলে আসে, তার মুখে এসব বক্তব্য যাদবপুর হোক, সে কোনো বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলবো না, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে, কোনো কলেজ নিয়ে ওনার মুখে এইসব বক্তব্য মানায় না। প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যেভাবে নিন্দা করেছেন সেটা খুব নিকৃষ্টতম, এবং আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। এটা একজন প্রধানমন্ত্রীর কাজ নয়। ছাত্রদের প্রশ্নের উত্তরে উনি ভয় পাচ্ছেন, প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, উনি দিতে পারবেন না। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি বদনাম করতে চাইছেন। ওনার আসলে পছন্দ হচ্ছে এখানে হনুমান জয়ন্তী হোক, রামনবমী হোক, এখানে ত্রিশূল নিয়ে সবাই নাড়াচাড়া করুক। সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পছন্দ করছে না বলে উনি রেগে যাচ্ছেন।
এবং আজে বাজে কথা বলছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে, ফলে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ এটা যাদবপুরের ডিএনএর মধ্যে রয়েছে, মজ্জার মধ্যে রয়েছে। আসলে দেশপ্রেমী এবং দেশদ্রোহী এই সংজ্ঞাটাকে তারা গুলিয়ে দিতে চাইছেন কোথাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করছে, আর তার মুখে কালি লাগাতে নেমে পড়েছেন ভোটের সময় বিজেপি দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদী সাহেব এবং দেশের প্রধানমন্ত্রী। কোনো শিক্ষায়তন সম্পর্কে এই ধরনের মনোভাব আমরা পোষণ করি না, আমার মুখ্যমন্ত্রীও করেন না। যে শিক্ষায়তন যারা এই যাদবপুর আমাদের বিরোধী, বাংলা এক ধরনের স্বাধীন চিন্তার পরিসর আছে, সেটা আপনার পক্ষে যেতে পারে বা বিপক্ষে যেতে পারে। এটা বিজেপির কাছে মনে হয় এটা হচ্ছে গোটা বাংলাটাই আসলে টুকরে টুকরে গ্যাং, যেহেতু এখানে ডায়ালগ হয়, প্রধানমন্ত্রীর মতো এক পেশে মনোলগ হয় না। বিগত 2021-22 সালে NIRF র্যাঙ্কিং এ যাদবপুরের স্থান ছিল 12, এখন 18 বা তারও নিচে নেমে গেছে। যাদবপুরে কি হচ্ছে সংলাপ তো আমরা দেখতে পাচ্ছি। সংলাপ কিভাবে হয় আমরা কসবা ল কলেজে দেখেছি। কিভাবে মত বিনিময় হচ্ছিল তৃণমূল নেতার সাথে। এটাই তো বাংলা শিক্ষা ব্যবস্থা। 26,000-এর চাকরি চলে গেছে। নিউজ 18 বাংলা। প্রথম দফার ভোটে 110-এর বেশি আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অমিত শাহের। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। अमित जी, मेरा फर्स्ट सवाल है ये कि कल का जो चुनाव है, फर्स्ट बस का चुनाव, उसका जो चुनाव परिषद है वो देखकर कैसे लगा? कितना आसन मिलेगा, कितना सीट मिलेगा भाजपा का? 110 से ज्यादा सीटें हम जीते। आपका क्या काम रहेगा, क्या 5 काम रहेगा पहले ही भाजपा का सरकार बनाने के बाद? कई सारे काम है, मगर जहाँ पर जूट मिल का सवाल है, हम इनको मॉडर्नाइज भी करेंगे, आर्थिक सहायता भी देंगे और इसको चालू भी करेंगे। अमित जी, तृणमूल सरकार बोल रही है कि आप लोगों के साथ बंगाल का कोई स्पर्श नहीं है, बंगाल को नहीं जानते हैं आप। तृणमूल कांग्रेस के बारे में, ये बात के बारे में आपका पूछ चलिए अब 5 तारीख को मालूम पड़ जाएगा। कैमरा खোकনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা জগদ্দল। 21-এর অর্ধেকও সিটও পাবে না বিজেপি। প্রথম দফার ভোট শেষে পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। নির্বাচন কমিশনের বাইক নির্দেশে ধাক্কা। বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের 2 দিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। ভোটের 12 ঘন্টা আগে বাইক আরোহী নেওয়ায় নিয়ন্ত্রণ। স্কুল, অফিস, অনুষ্ঠান ও জরুরি কাজে ছাড়ের নির্দেশ। ভোটের দিনও বাইক ব্যবহারে কোনো নিষেধ নেই। অফিস যাত্রী, বাইক, ট্যাক্সি ও জরুরি পরিষেবা এক্ষেত্রে ছাড়। বিবেচনাধীন থেকে বাদ পড়েছিলেন 27 লক্ষ। এই 27 লক্ষের মধ্যে নাম উঠেছে 136 জনের। সুপ্রিম কোর্টে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বলেন, দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছিল প্রথম দফার ভোট, আর শুক্রবার সুপ্রিম কোর্টে হলো বাংলার SIR মামলা। সেখানে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 27 লক্ষ আবেদনের মধ্যে 139টির শুনানি হয়েছে, 136 জন বৈধ হয়েছেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যেটা ঠিক করবেন, আমরা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাইছি। প্রধান বিচারপতি তখন বলেন, কিছু বিষয়ে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, আর্জেন্সি বুঝে আউট অফ টার্ন শুনানির আবেদন করতে পারেন। 34 লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের,
কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু দেম টু ডিসপোজ অফ দ্য অ্যাপিলস, এবং যাদের অ্যাপিলের হিয়ারিং আগে দরকার আছে and the appellate tribunal should decide this appeal. এ রাজ্যে বিবেচনাধীন ছিলেন 60 লক্ষ। বিবেচনাধীনদের বিচার করেন বিচারকরা। 60 লক্ষের মধ্যে নাম বাদ যায় 27 লক্ষের। তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গত 16 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ভোটের 48 ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ, 21 এবং 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট এবং 27 এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। কিন্তু ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে কজন আর প্রথম দফায় ভোট দিতে পারলেন, আর কজনই বা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন? নাম তো উঠেছে নামমাত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে 139 জনের, নাম উঠেছে 136 জনের। এদিন এসআইআর সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ভোটকর্মীর দায়িত্বে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম নেই এমন 65 জন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশ, আপনারা সমস্ত যুক্তি নিয়ে ট্রাইব্যুনালে যান, ট্রাইব্যুনাল বিষয়টির পর্যালোচনা করুক। এসআইআর মামলা চলাকালীন পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রসঙ্গও শীর্ষ আদালতে ওঠে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফায় রেকর্ড 92% ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন ভোট দিতে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, সবচেয়ে বড় বিষয় হলো হিংসামুক্ত ভোট হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ভোটে অংশগ্রহণ দেখে আমরা খুবই খুশি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় হিংসামুক্ত ভোট হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ভার্চুয়ালি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রশংসনীয় কাজ করেছে ফোর্স। ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর হিংসামুক্ত ভোট হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, এবার ভোটারদের মনে ঢুকেছিল যে ভোট না দিলে আমার নাম বাদ যাবে। তখন সলিসিটর জেনারেল বলেন, কেন ভোট দিয়েছেন সেটা ব্যাখ্যা না করাই ভালো। নিউজ 18 বাংলা। গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। তাকে দেশে ফেরানোর আশায় ভোট দিলেন সোনালীর মা বাবা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছরের 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই। ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফেরেন। এরপর সন্তানের জন্ম দেন। সোনালী বাড়ি ফিরলেও তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমে হয়ে গেল ভোট। জামাইকে বাড়ি ফেরানোর আশায় ভোট দিলেন জ্যোৎস্না বিবি এবং বধূ শেখ। তাঁরা চান যেই সরকার গঠন করুক না কেন, দানিশ সহ যারা বাংলাদেশে আটকে তাদের যেন দ্রুত বাড়ি ফেরানো হয়। তাকেও ধন্যবাদ, আমার জামাইটাকে ভিটার ব্যবস্থা করে থাকে। আর তো আমার করার কিছু না, আমার ঠিক মতন খেতে পাওয়া যায় না। বাল বাচ্চাকে আমি কি করে মানুষ করবো, আমি দিশা পেয়ে না। মুরারোয়ে 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পাইকরের বাড়িতে ফেরেন সোনালী। এরপর সন্তানের জন্ম দেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন সোনালী, কিন্তু তালিকায় নাম ওঠেনি, তাই ভোট দেওয়া হয়নি।
বৃহস্পতিবার মুরারই বিধানসভা আসনে ভোট দেন সোনালীর মা এবং বাবা। মা বাংলাদেশি হতো, তো আবার তো নাম উঠতো না, আর তার নাম উঠলো মা বাংলাদেশি নয়। আমাকেও বাংলাদেশে পাঠানো গেল, কি বাংলাদেশি বলে আবার আমাকে ফেরত নিয়ে আসলাম। বাবা মা আমাদের জন্ম এখানে, আমাদের স্থান এখানে, তা আমাকে পাঠানো গেল। এখনো আমার স্বামীরা ওখানে ফেসে আছে, সুটি বিবিরাও, ওরাও বাংলাদেশি নয়। এখন নতুন সরকারও যদি আসে, আমি আর অনুরোধ করছি, আবেদন জানিয়েছি, ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। প্রথম দফার ভোট শান্তিতেই মেটে, কিন্তু ভোটের পরে অশান্তি। নন্দীগ্রাম থেকে সাঁইথিয়া, জায়গায় জায়গায় তৃণমূল বনাম বিজেপি। কোচবিহারেও হাতাহাতি। দ্বিতীয় দফার ভোটের আগে ভাতারে গোলমাল। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, বাইক বাহিনীর দাপাদাপিও নেই। এবার বাংলায় প্রথম দফার নির্বাচনের শান্তি, কিন্তু ভোট মেটার পরে একাধিক জায়গায় অশান্তি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, ভোট শেষে অশান্তি। বৃহস্পতিবার রাতে সোরাচোড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আবার মোহাম্মদপুরে বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ, মোহাম্মদপুরে তাদের বুথ এজেন্টকে আনতে গিয়েছিলেন দলের কর্মীরা। সেখানে তাদের 3 কর্মীকে মারধর করে তৃণমূল। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এর আগে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের দিন সকাল থেকে প্রভাব খাটানোর অভিযোগে প্রায় 1.5 ঘন্টা পবিত্র করকে ঘেরাও করে রাখা হয়। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি। শেষমেশ পবিত্র করকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনোদিন পোলিং এজেন্ট বসে না। এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে। সোনাচূড়ার সাউথখালীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2 ঘন্টা আটকে রেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারের মাথা ভাঙাতেও ভোটের পরে অশান্তি। বাড়ি ফেরার পথে ভাঙা মোড়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারা হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে, ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কোচবিহারের মেখলিগঞ্জে ডিআরডিসির সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ডিসিআরসির ভেতরে বিজেপি কর্মী ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিজেপিও আসরে নামে, শুরু হয়ে যায় হাতাহাতি। প্রথম দফার ভোটের পরে অশান্তি বীরভূমের সাঁইথিয়াতেও। বৃহস্পতিবার রাতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা তৃণমূল মানতে নারাজ। তাদের দাবি বিজেপি হামলা চালিয়েছিল। পূর্ব বর্ধমানের ভাতার 29 এপ্রিল শেষ দফায় ভোট। ভোটের আগে ভাতারে গোলমাল। বৃহস্পতিবার ওরগ্রামে প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তার স্বামীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নতুন গায়ে প্রচার করে আমার সন্ধ্যা গিয়েছিল, আমি বাড়ি যাচ্ছিলাম, কাগজপত্র নিয়ে সব ধরে আমাকে ওখান থেকে নিয়ে সব জলে ফেলে দেয়। তৃণমূলের লোক। আসলে বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিল। সেখানে কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করে যে তোমরা সরকারে যেখানে আছো সেখানে তো দাও না, এখানে দেবে, তার কি নিশ্চয়তা আছে? এই প্রশ্ন যারা তুলেছিল তাদের উপর বিজেপি কর্মীরাই হামলা করে, চড়াও হয়। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो
বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নরেন্দ্র মোদী প্রচারে এসেছেন, প্রচার করছেন বারুইপুরে জনসভা, সেখান থেকে হঠাৎ তুলে আনলেন যাদবপুর প্রসঙ্গ। বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশদ্রোহী স্লোগান লেখা থাকে, যাদবপুরের পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। শুনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার সভা থেকে যাদবপুরকে নিশানা করছেন, ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগানের প্রসঙ্গ তুলছেন, বলছেন পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলছেন, এখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এখানে দেওয়ালে দেশদ্রোহীদের স্লোগান থাকে, এখানে থ্রেট কালচার চলে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি বলছেন এই বক্তব্য শোনার পর দেখুন। নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথা বলছেন, উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটাই ভালো করে উচ্চারণ করতে পারেনি। আমি যা দেখলাম সেখানে উনি ওনার তরফ থেকে যেটা করার সেটা তো উনি করছেন না। সেন্ট্রাল ফান্ড আসছেন এবং তার জন্য পরিকাঠামোগত যে সমস্যাটা, ল্যাব ঠিক করে করা যাচ্ছে না, ল্যাব ইকুইপমেন্টসের অবনতি ঘটেছে। উনি যদি এই কথাগুলো না বলে যাতে যাদবপুরের স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারে তার জন্য একটু ডিএসটি ইন্সপায়ার স্কলারশিপটার বিষয়ে একটু দেখেন, আমি ওনাকে বলতে চাই। উনি যদি যাদবপুর ইউনিভার্সিটির মান উন্নয়ন করতে যে সেটা ভোটের আগে এসে কদিন আগে বলার কি প্রয়োজন? তিনি হয়তো জানেন না যে পড়াশোনার দিক থেকে, একাডেমিক দিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি হিসেবে, রাজ্য সরকারের ইউনিভার্সিটি হিসেবে এখনও টপে আছে। এবং যেই কেন্দ্রে সরকারের আমলে শিক্ষাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয় এনইপির মাধ্যমে, নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন লিক হয়ে যায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংশয়ে চলে আসে, তার মুখে এসব বক্তব্য, যাদবপুর হোক সে কোনো বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলবো না, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে, কোনো কলেজ নিয়ে ওনার মুখে এইসব বক্তব্য মানায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা চিঠি লিখলেন, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। যাদবপুরের মন্তব্যের কড়া নিন্দা করলেন। ছাত্র আন্দোলন গণতন্ত্র বিরোধী হতে পারে না। কি লেখা রয়েছে সেই চিঠিতে? সেই চিঠিতে তিনি লিখছেন যে তিনি ব্যথিত মন নিয়ে প্রশ্ন রাখছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের কিভাবে তিনি এভাবে বর্ণনা করছেন, সৌজন্য নিয়ে প্রশ্ন তুলছেন। কেন্দ্র সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং কাঠামোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে শীর্ষস্থানে, সে প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছেন। এবং এখানেই শেষ নয়, এরপর হাওড়ার সভা থেকে এই প্রসঙ্গ তুলে ধরলেন, আবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও,
কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তিনি যাদবপুরের প্রাক্তনী। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে তিনি বলছেন যে প্রশ্ন করলেই, পড়ুয়ারা প্রশ্ন করলেই আক্রমণ করা হচ্ছে। শুনুন। প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যেভাবে নিন্দা করেছেন সেটা খুব নিকৃষ্টতম এবং আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। এটা একজন প্রধানমন্ত্রীর কাজ নয়। ছাত্রদের প্রশ্নের উত্তরে উনি ভয় পাচ্ছেন, প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, উনি দিতে পারবেন না। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি বদনাম করতে চাইছেন। ওনার আসলে পছন্দ হচ্ছে এখানে হনুমান জয়ন্তী হোক, রামনবমী হোক, এখানে ত্রিশূল নিয়ে সবাই নাড়া